হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 8-এর বিজ্ঞানের অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর তোমাদের 3 নম্বর সেটটা সমস্ত উত্তরগুলি এই ভিডিওতে দেবো। তো যতগুলো কোশ্চেন আছে এই ভিডিওতে উত্তরগুলি পেয়ে যাবে, পেজ নাম্বার 197। তো অ্যান্সারগুলো মন দিয়ে দেখে নাও। প্রথম হচ্ছে একের দাগের একটা, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কিনা জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি তোমাদের ম্যাথের সলিউশনগুলো দেওয়া হয়ে গেছে, এখন তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের সলিউশনগুলো দেওয়া হচ্ছে। চলো দুইয়ের দাগেরটা দেখে নাও। ফিউজ তারের একটি উপাদান হলো কপার, জেডএন, এসএন, এজি। তো সঠিক অ্যান্সারটা হবে এসএন, টিন। এরপর তিনের দাগেরটা, পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? তো প্রথমে অপশন পেয়ে গেছি আমরা চিনিরটা, চিনি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। তারপর চারের দাগেরটা, CuCl2 প্লাস Fe, এখান থেকে পাচ্ছি আমরা Cu প্লাস FeCl2, এই বিক্রিয়ায় জারিত হয়েছে। তো এই বিক্রিয়ায় কে জারিত হয়েছে? অবশ্যই Fe জারিত হয়েছে। এরপর পাঁচের দাগেরটা, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তো যেহেতু বলছে ক্যাথোড, যার উপর প্রলেপ দেবো তাকেই ক্যাথোডে ব্যবহার করবো, অর্থাৎ অ্যান্সারটা হবে লোহার পাইপ। চলো এরপর দুই দাগেরগুলো দেখে নিই। দুই দাগের একটা, সূর্য থেকে ড্যাশ পদ্ধতি তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, এটা সকলেই জানো, প্রত্যেকটা পেজেই পাবে কোশ্চেনটা। এটা হবে অ্যান্সারটা বিকিরণ। এরপর দুইয়ের দাগেরটা, ড্যাশ সমযোজী যৌগ হলো তড়িৎ পরিবহন করে। তো এটা লিখতে পারো HCl। হ্যাঁ, HCl সমযোজী যৌগ হলো তড়িৎ পরিবহন করে। এবার অ্যান্সারটা আরো ভালো করে লিখতে গেলে তোমরা লিখবে HCl এর জলীয় দ্রবণ। ঠিক আছে, HCl, বাকিটা এখানে লিখছি এর জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। আর নাহলে শুধু HCl লেখা রাখলে চলবে। চলো এরপর তিনের দাগেরটা, মোটামুটি 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হয় প্রায় কত? না 4 লক্ষ ভোল্ট। তো 4 লক্ষ করার জন্য 5টা শূন্য দিতে হবে, 1 2 3 4 5, 4 লক্ষ ভোল্ট। এরপর তিনের দাগের একটা, জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। তো প্রাকৃতিক উদাহরণ হচ্ছে লোহায় মরচে পড়া। প্রকৃতির জন্য হয়, লোহায় কেউ এক্সট্রা করে মানে ইচ্ছা করে তো মরচে ফেলে দেয় না, লোহায় মরচে পড়া লিখতে পারো, লোহায় মরচে পড়া। তারপর দুইয়ের দাগেরটা, একটি জারক ও বিজারক মৌলের উদাহরণ দাও। তো যদি জারক বলে, জারক হলে লিখতে পারো F2 ফ্লোরিন, F2 Cl2 O2। তো একটি লিখতে বলেছে, যে কোনো একটা লিখবে, ঠিক আছে। আর জারক হলো, আর বিজারক কি? বিজারকে লিখতে পারো, বিজারকে লিখতে পারো যেমন ধরো H2, কার্বন মানে C ইত্যাদি। হয়ে গেল, তাহলে হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক। একটা করে লিখতে বলেছে। হিমু মিশ্র কি? এটা প্রায় পেজেই আছে, আগের পেজেও তোমাদের হয়েছে এটা, তাও আর একবার দেখিয়ে দিই হিমু মিশ্র কি। জাস্ট পেজটা আমাকে উল্টাতে সময় দাও। দেখো হিমু মিশ্র, বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা কমে। এই কম উষ্ণতার মিশ্রণ মাছ মাংস সংরক্ষণ ইত্যাদি ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। তাহলে শুধু যেহেতু 1 নম্বরে দিয়েছে, তোমরা শুধু এটুকুই লিখবে যে বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে প্রতি 100 গ্রাম মিশ্রণের মধ্যে 27 গ্রাম নুন মিশিয়ে হিমু মিশ্র তৈরি করা হয়। ব্যাস এটুকু লিখলেও চলবে অ্যাকর্ডিং টু টেক্সট বুক। চলো নেক্সট কোশ্চেন কি আছে, পেন্টোগ্রাফ কি? তো পেন্টোগ্রাফ কি, তার অ্যান্সারটা তোমরা দেখে নাও। পেন্টোগ্রাফ, দেখো যেহেতু শর্ট কোশ্চেন বিশেষ কিছু লেখার দরকার নেই। রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক তার ছুঁয়েছে তাকে পেন্টোগ্রাফ বলা হয়। অর্থাৎ রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক তার ছুঁয়েছে, অর্থাৎ যার সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা চলাচল বজায় থাকে, তাকে বলা হয় পেন্টোগ্রাফ। ব্যাস এটুকু লিখলে চলবে। এরপর চলো নেক্সট কোশ্চেন কি আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একটা কি বলছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে কত তাপ দিতে হবে? যেখানে দেওয়া আছে বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, বরফ গলানোর লীন তাপ দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে দেখো অ্যান্সারটা, এইটা হচ্ছে অ্যান্সার। তো তোমাদের অ্যান্সারটা এখান থেকে লিখলে চলবে, তোমাদের বোঝার জন্য এই ছবিটা আমি এঁকেছি, ঠিক আছে। তো দেখো প্রথমে কি আছে না, -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আছে, তাহলে নিশ্চয়ই সেই -10 ডিগ্রি বরফটাকে আগে 0 ডিগ্রি বরফে পরিণত করতে হবে। তাহলে -10 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি বরফে পরিণত করছি যখন, তখন কি হচ্ছে, এখানেও বরফ আছে, এখানেও বরফ আছে, তাহলে অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে না,
কিসের পরিবর্তন হচ্ছে? উষ্ণতার। তো উষ্ণতার যখন পরিবর্তন হয় কোন তাপ ব্যবহার করতে হয়? আপেক্ষিক তাপ, অর্থাৎ আপেক্ষিক তাপের ফর্মুলা কি? কিউ সমান এমএসটি। এরপর কি আছে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল সে রূপান্তরিত হচ্ছে কিনা, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফটা রূপান্তরিত হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে। তো যখন বরফ থেকে জলে রূপান্তরিত হয় তখন সেখানে কি তাপ লাগে? অর্থাৎ এখানে কি হচ্ছে? উষ্ণতা একই আছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তনের জন্য লিন তাপ লাগে, অর্থাৎ সেই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করবো কিউ সমান এমএল। বোঝা গেল? তো এটা বোঝানোর জন্যই ছবিটা এঁকেছি এইটুকুটা। মেন কোশ্চেন মানে মেন অ্যান্সার তোমাদের এখান থেকে লিখলে হবে, প্রদত্ত এম সমান 50 গ্রাম, এস অর্থাৎ বরফের যে আপেক্ষিক তাপ, জলেরটা এখানে কাজে লাগবে না, তাও দেওয়া আছে কোশ্চেনে কিন্তু এটা কাজে লাগবে না। এস সমান কত? 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। টি, টি বলতে উষ্ণতার পরিবর্তন, অ্যাকচুয়ালি এটা অনেক বইয়ে ডেল্টা টিও লেখা থাকে। 0 মাইনাস ও -10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বেশি থেকে কমটা বিয়োগ হবে। এর উষ্ণতা কত ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে বরফের উষ্ণতা কত? -10 ছিল। 0 মাইনাস ও -10 করলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পেয়ে গেলাম। আর আপেক্ষিক তাপ লিন তাপের মান কত? 80 ক্যালোরি পার গ্রাম। বসিয়ে দাও ফর্মুলা, নির্ণীয় তাপ কিউ সমান এমএসটি প্লাস এমএল, এমটা কমন চলে গেল, তাহলে এসটি প্লাস এল। তাহলে কত গ্রাম ছিল? 50 গ্রাম, তাহলে 50 কমন গেল, 50 অফ এস আপেক্ষিক তাপের মান বরফের 0.5, টি এর কত পেয়েছি? 10 প্লাস এল, লিন তাপ কত? 80। বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে কত পাবে না? 4250 ক্যালোরি। লিখবো অতএব নির্ণীয় তাপের পরিমাণ 42 অর্থাৎ 4250 ক্যালোরি। ব্যাস, এটাই অ্যান্সার। চলো এর পরের কোশ্চেন কি আছে? 2 দাগেরটা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল অপেক্ষা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলীয় বাষ্পে বেশি হাত পুড়ে যায় কেন? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রতি গ্রাম জল অপেক্ষা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রতি গ্রাম জলীয় বাষ্পে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, তাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল অপেক্ষা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্পে বেশি হাত পুড়ে যায়। এটাই হলো কিনা এর অ্যান্সার। এর পরের কোশ্চেন কি আছে দেখো, যে MnO2 প্লাস 4HCl, এখান থেকে হচ্ছে MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2, এই বিক্রিয়াটিতে জারণ, বিজারণ, জারক দ্রব্য ও বিজারক দ্রব্য চিহ্নিত করো। তাহলে এভাবে অ্যান্সারটা লিখে নেবে। তাহলে বিক্রিয়াটা লেখা হয়েছে, তারপর জারণ কোথা থেকে কোথায় হচ্ছে? 4HCl থেকে Cl2, 4HCl থেকে Cl2, এটা হচ্ছে জারণ। তো যেখান থেকে জারণ ঘটে সেই পদার্থটা হবে বিজারক, তার মানে 4HCl হলো বিজারক। আর MnO2 থেকে হচ্ছে MnCl2 হচ্ছে বিজারণ। কি বললাম? MnO2 থেকে MnCl2, এখানে নিচে লিখবে বিজারণ, অর্থাৎ যেখানে বিজারণ ঘটছে সেই পদার্থটাকে বলবো আমরা জারক। তাহলে এ হলো জারক পদার্থ MnO2। এখানে আমি প্যাকেটে লিখে দিচ্ছি, তোমরা চাইলে আলাদা করেও লিখতে পারো, জারণ বিজারণ দেখিয়ে দেওয়ার পর, যে MnO2 জারক পদার্থ এবং 4HCl, 4টা লেখা তো এখানে, HCl হলো বিজারক পদার্থ। ব্যাস, এরকম লিখতে পারো, নাহলে শুধু এটুকু করলেও চলবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তড়িৎ লেপন কি? লোহার চামচের উপর নিকেলে প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয়? তো তড়িৎ লেপন কি দেখে নাও। যেহেতু 1 নম্বরের কোশ্চেন দিয়েছে, টেক্সট থেকে লিখলেই চলবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ধৈর্য ধরো। হ্যাঁ, তড়িৎ লেপন, তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা তড়িৎ লেপন বলি। যেহেতু 1 নম্বরের কোশ্চেন, এইটুকু লিখলেই চলবে। ঠিক আছে, দেখে নাও কোশ্চেনটা, তড়িৎ লেপন কি? 1 নম্বর দিচ্ছে 1+1। এরপর বলছে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোডে কি ব্যবহার করা উচিত? দেখো, যার উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোড, এবং যেই জিনিসটার প্রলেপ দেবো সেটা হচ্ছে অ্যানোডে ব্যবহার করবো। ব্যাস, তার মানে এখানে তোমাদের এই জিনিসটা দিয়েছে, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ। তাহলে আমরা ক্যাথোড রূপে কাকে রাখবো? ক্যাথোডে রাখবো অবশ্যই লোহার চামচকে। অ্যানোডে কাকে রাখবো? অ্যানোডে রাখবো বিশুদ্ধ, অবশ্যই লিখতে হবে ভাষাটা, বিশুদ্ধ নিকেলের পাত বা বিশুদ্ধ নিকেলের দণ্ড। তাহলে অ্যান্সারটা কি হলো? ক্যাথোড রূপে রাখবো লোহার চামচ এবং অ্যানোড রূপে রাখবো বিশুদ্ধ নিকেলের পাত অথবা বিশুদ্ধ নিকেলের দণ্ড। ব্যাস, চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার আছে লাইফ সায়েন্সের। লাইফ সায়েন্সের কোশ্চেন কি আছে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে? তো সকলে জানো এটা রাইজোবিয়াম। এরপর 2 দাগেরটা, মৌমাছি পালন ক্ষেত্রকে এক কথা কি বলে? এটাও আগের এটাই পেজটাই ছিল, মধুমক্ষিশালা বা এপিয়ারি। ঠিক আছে, মধুমক্ষিশালা বা এপিয়ারি, আমি একটা ভাষা শুধু লিখছি এপিয়ারি। চলো নেক্সট কোশ্চেন কি আছে? ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? এটা হবে যক্ষা। এরপর বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। গোলাপখাস, হিমসাগর, রত্না, ফজলি। তো গোলাপখাস, হিমসাগর, ফজলি এগুলো তো আমের নাম, রত্নাটা থান, তাহলে বিসদৃশ্য হচ্ছে রত্না। এরপর 5 দাগেরটা, ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন ধরনের মশা? না এডিস ইজিপ্টি, এডিস মশা বা এডিস ইজিপ্টি। এইডিএস, এডিস, আর ইজিপ্টি, EGYPTI, এডিস ইজিপ্টি মশা।
চলো 6 দাগেরটা, একটি অসংক্রামক মহামারীর নাম লেখো। তো ফুসফুসের ক্যান্সার বা হার্ট করোনারি ডিজিজ ইত্যাদি। চলো লিখে দিচ্ছি একটা, ফুসফুসের ক্যান্সার। চলো পরের পেজে কি আছে, স্তম্ভ বিস্তম্ভ মিলাতে বলেছে। তো পুষ্টি উৎপাদনযুক্ত মাটি, সেটাকে অবশ্যই আমরা বলবো কিনা হিউমাস মাটি, অ্যান্সারটা হবে সি এরটা। পুষ্টি উৎপাদনযুক্ত মাটি হবে সি, হিউমাস মাটি। মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাঙ চাষ সবগুলোকে আমরা কিন্তু মাছ চাষের আন্ডারে ধরবো, অর্থাৎ ফিশারি। অ্যান্সারটা হবে তাহলে ডি এরটা, ফিশারি। ছায়াতরু, ছায়াতরু কোথায় লাগানো হয় না চা বাগানে, চা গাছের জন্য ছায়া গাছ লাগানো হয়, তাহলে ছায়াতরু হবে সিলভার ওক, এলা আছে ছায়াতরু, মানে অ্যান্সারটা হবে বি এরটা। তাহলে একের অপশন মিলবে সি এর সাথে, 2 এর সাথে ডি, 3 এর সাথে বি। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেন, মাইনর কাপ ও মেজর কাপের দুটি পার্থক্য লেখো। তো দেখে নাও তাহলে পার্থক্যগুলো, মাইনর কাপ এবং মেজর কাপ। তো দেখো এই যে পার্থক্য, মেজর কাপ আর মাইনর কাপ। মেজর কাপ আকারে বড়, মাইনর কাপ আকারে ছোট, তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না। আর মাইনর কাপ তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে। ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি, আর এটা হচ্ছে মাইনর কাপ ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। উদাহরণ দেওয়া আছে মেজর কাপে রুই কাতলা, মৃগেল, কালবোস, আর মাইনর কাপ বাটা, পুঁটি ইত্যাদি। চলো নেক্সট কি আছে, এনপিকে সারে কি কি মৌল আছে, এটি কি জাতীয় সার? তো এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এটা হলো একটা অজৈব সার। ঠিক আছে, অজৈব সার বা রাসায়নিক সার। তো তোমাদের বইও একবার দেখিয়ে দিচ্ছি। এনপিকে দেখতে হচ্ছে অজৈব সার, অজৈব সার অর্থাৎ এক ধরনের রাসায়নিক পদার্থ, রাসায়নিক সার। তাহলে নাইট্রোজেন এন, ফসফরাস পি আর পটাশিয়াম কে, হয়ে গেল এনপিকে, একটি রাসায়নিক সার বা অজৈব সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? তো পয়েন্টগুলো দেখে নাও। দেখো জৈব সার যে কারণে অজৈব সারের চেয়ে ভালো, তার 1 নম্বর পয়েন্ট, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। 2 নম্বর পয়েন্ট, জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। 3 নম্বর পয়েন্ট, মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়তে সাহায্য করে জৈব সার। 4 নম্বর পয়েন্ট, জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। ব্যাস এই পয়েন্টগুলো লিখলে চলবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য, অর্থাৎ বাকি সেটের সলিউশনগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সকলে ভালো থেকো, বাই।